শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাসে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের যে আসন্ন বার্ষিক পরীক্ষা, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেখানে তোমাদের জন্য একটা স্পেশাল পয়েন্ট অর্থাৎ স্পেশাল ক্লাস এটা। তার উপরে হচ্ছে আরো কিছু স্পেশাল বিষয় থাকবে, সেগুলো তোমরা পরবর্তীতে দেখতে পাবে। সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। দেখো, আজকে হচ্ছে আমরা একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সাজেশন আকারে তৈরি করেছি। সেখানে বলা হচ্ছে একটা প্যাসেজটা কি সেটা একটু দেখে নেই। বাস্কেটবল এন্ড সকার আর স্পোর্টস উইথ মেনি সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্সেস, অর্থাৎ দুইটা খেলার মধ্যেই মিল এবং অমিল থাকে। বোথ স্পোর্টস আর ফান টু প্লে অ্যান্ড ইচ ওয়ান হ্যাজ মেনি বেনিফিশিয়াল কোয়ালিটিস। দুইটার মধ্যে কি থাকে? বেশ কিছু উপকারী বা গুরুত্বপূর্ণ গুণাগুণ বিদ্যমান। Here are some of the similarities and differences with basketball and soccer. দুইটার মধ্যেই সকার বলা হচ্ছে ফুটবলকে, তো দুইটার মধ্যে হচ্ছে বেশ কিছু কি থাকে? মিল অমিল রয়েছে। তারপর হচ্ছে বাস্কেটবল এন্ড সকার আর প্লেড উইথ আ রাউন্ড বল। দুইটাই হচ্ছে গোলাকার বল দ্বারা খেলা হয়ে থাকে। They both provide a ton of cardiovascular exercise such as running. দুইটার খেলার মধ্য দিয়ে হচ্ছে আমাদের কি হয়? একরকম হচ্ছে এক্সারসাইজ কিংবা অনুশীলন হয়ে যায়, যেটা হচ্ছে আমরা কি করি? দৌড়াদৌড়ি করে থাকি। সো ইফ ইউ ওয়ান্ট টু গেট ইন শেপ দ্যাজ আর দ্য স্পোর্টস টু প্লে, আর রেফারি জাজেস ইচ গেম। দুইটার মধ্যে হচ্ছে কি? রেফারিরা হচ্ছে এগুলা কি করে থাকে? নিয়ন্ত্রণ করে থাকে। হোয়েন আ প্লেয়ার ব্রেকস দ্য রুলস, যখন একটা খেলোয়াড় হচ্ছে নিয়ম ভেঙে ফেলে তখন কি হয়ে থাকে? হি অর শি ইজ কল্ড ফর আ ফাউল, তাকে হচ্ছে ফাউল ডাকা হয়ে থাকে। A soccer player receives a red or yellow card and a basketball player is called for a foul. Soccer player received a red or yellow card, অর্থাৎ হচ্ছে ফুটবল খেলোয়াড় লাল অথবা হলুদ কার্ড পেয়ে থাকে, and basketball player is called for a foul. সেখানে হচ্ছে বাস্কেটবল খেলোয়াড় একটা ফাউল ডেকে থাকে। Finally, a score is kept in each game. দুইটার মধ্যে হচ্ছে স্কোর থাকে। The team with the highest score wins. যাদের হচ্ছে সর্বোচ্চ স্কোর থাকে তারা জিতে যায় ম্যাচটা। Even though basketball and soccer are similar, differences do exist. দুটাই হচ্ছে একই রকম এবং ডিফারেন্টও তার মধ্যে রয়েছে। Even though an athlete dribbles the ball in both sports, basketball player uses his hands and the soccer player uses his feet. অর্থাৎ বাস্কেটবল খেলার মধ্যে খেলোয়াড়রা হচ্ছে কি করে? হাত ব্যবহার করে, আর ফুটবলে হচ্ছে পা ব্যবহার করে থাকে। Usually soccer is played outside on a large field and basketball is played indoor on a court made out of wood. অর্থাৎ সকার যারা খেলে থাকে বা ফুটবল খেলে থাকে তারা হচ্ছে লার্জ গ্রাউন্ড ব্যবহার করে থাকে, বড় মাঠ ব্যবহার করে, আর বাস্কেটবল হচ্ছে ইনডোর গেম, অর্থাৎ সেটা একটা রুমের মধ্যে হয়ে থাকে এবং তার মেঝেটা থাকে হচ্ছে কাঠ দ্বারা তৈরি। বাস্কেটবল ইজ প্লেড উইথ 5 প্লেয়ার্স। বাস্কেটবল 5 জন খেলোয়াড় দ্বারা খেলা হয়ে থাকে। সকার হ্যাজ 11। সকার হচ্ছে 11 জন দ্বারা খেলা হয়ে থাকে। তারপরে হচ্ছে লাস্টলি অবশেষে বাস্কেটবল হ্যাজ 4 কোয়ার্টার্স, অর্থাৎ 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। এন্ড সকার হ্যাজ 2 হাফস, অর্থাৎ সকার বা ফুটবলকে হচ্ছে দুইটা ভাগে ভাগ করে দেয়া থাকে। তারপরে হচ্ছে ইন কনক্লুশন, অবশেষে বা পরিশেষে অথবা সমাপ্তিতে, বোথ স্পোর্টস আর ফান অ্যান্ড এক্সাইটিং টু প্লে। দুইটাই খেলাই হচ্ছে অনেক বেশি আনন্দ এবং উত্তেজনায় ভরপুর থাকে। ইচ ওয়ান অফার্স এক্সারসাইজ অ্যান্ড কম্পিটিটিভনেস। দুইটার মধ্যে হচ্ছে কি থাকে? একরকম ব্যায়াম এবং হচ্ছে প্রতিযোগিতা পূর্ণ মনোভাব নিয়ে অবস্থান করা হয়। অলসো দে আর ইউনিক, তারা দুইটাই হচ্ছে একদম অদ্বিতীয়। ইন দেয়ার ওন ওয়ে, তাদের নিজস্ব ধারায়। সো আই হোপ তোমরা প্যাসেজটা বুঝতে পারছো। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, তোমরা এটা অবশ্যই দেখে নিবে, অবশ্যই পড়ে নিবে। আই হোপ এটা তোমাদের পরীক্ষায় চলে আসবে, অনেকের পরীক্ষায় চলে আসবে এটা। তারপরে দেখো হচ্ছে এখানে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ অল্টারনেটিভ মানে হচ্ছে বিভিন্ন বিকল্প, অর্থাৎ এখানে যে বিকল্পগুলো দেওয়া আছে, এই বিকল্প অপশনগুলো দেওয়া আছে, সেখান থেকে আমাদেরকে সঠিকটা বাছাই করে নিতে হবে। দেখো, বথ আর প্লেড উইথ ফিট, বথ ইউজ আ রাউন্ড বল, অর্থাৎ কাদের কথা বলছে? ফুটবল এন্ড সকার। both are played on a wooden court, both are played with 11 players. তাহলে দুইটাই হচ্ছে কি দ্বারা খেলা হয়ে থাকে? রাউন্ড বল দ্বারা খেলা হয়ে থাকে। তাহলে এটার উত্তর হবে 2 নাম্বার। তারপরে দেখো হচ্ছে বি নাম্বার, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কার্ডিওভাস্কুলার মিন? কার্ডিওভাস্কুলারটা এখানে কিসের সাথে বলা হয়েছে? এটা হচ্ছে রেটিং হার্ট এন্ড ব্লাড ভেসেল। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে হচ্ছে দেখো, হোয়াট হ্যাপেন্স হোয়েন আ সকার প্লেয়ার ব্রেকস আ রুল? যখন একটা সকার প্লেয়ার রুল ব্রেক করে তখন কি হয়ে থাকে?
সে হচ্ছে সেখানে রেড অর ইয়েলো কার্ড পেয়ে থাকে। তারপর হচ্ছে হোয়াট হ্যাপেন্স হোয়েন আ বাস্কেটবল প্লেয়ার ব্রেকস এ রুল, যখন একজন বাস্কেটবল খেলোয়াড় রুল ব্রেক করে থাকে তখন কি হয়ে থাকে, তখন হচ্ছে তাকে ফাউল ডাকা হয়ে থাকে, যেটা একটু আগে আমরা জেনেছি। তারপর হচ্ছে আমাদের যেই 5 নাম্বার অপশনটা দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ আ রেফারি ইন বোথ বাস্কেটবল এন্ড সকার। দুইটার মধ্যে রেফারির কি কাজ? রেফারির কাজটা হচ্ছে দুইটা খেলাকে কি করা, নিয়ন্ত্রণ করা, টু মেক শিওর দ্য রুলস আর ফলোড, নিয়মগুলো যেন পালন করা হয় সেই জিনিসটা হচ্ছে নিশ্চিত করা। তারপরে দেখো হচ্ছে রাইট আনসার্স টু দ্য ফলোইং কোয়েশ্চেন, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর প্রত্যেকেই তোমাদেরকে সঠিকভাবে উত্তর করতে হবে। হাউ ডাজ আ সকার প্লেয়ার ড্রিবল দ্য বল, অর্থাৎ ড্রিবল কথাটা কোথায় আছে সেখান থেকে তোমরা উত্তরটা খুঁজে বের করবা। তারপর দেখো হোয়ার ইজ সকার ইউজুয়ালি প্লেড, সকার প্লেয়ারটা কোথায় খেলা হয়ে থাকে, লার্জ ফিল্ড, সেটা হচ্ছে তোমাদেরকে খুঁজে বের করতে হবে। নিচের দিকে আছে হোয়াট ডু বাস্কেটবল এন্ড সকার হ্যাভ ইন কমন, দুইটার মধ্যে কমন কোন জিনিসটা, দুইটার বলই হচ্ছে রাউন্ড শেপ। তারপরে দেখো হাউ মেনি কোয়ার্টার্স ডাজ আ বাস্কেট গেম হ্যাভ, বাস্কেটবলে হচ্ছে কয়টা কোয়ার্টার থাকে, এই যে এখানে এই জিনিসটা আমরা একটু আগে জেনেছি, অর্থাৎ দেয়ার আর 4 কোয়ার্টার্স, এই জিনিসটা হচ্ছে আমাদের উত্তর 4 কোয়ার্টার্স। তারপরে আমাদের যেই 5 নাম্বার কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স হোয়েন আ প্লেয়ার স্কোরস ইন বোথ বাস্কেটবল এন্ড সকার, দুইটাদের মধ্যে হচ্ছে হোয়াট হ্যাপেন কি হয়ে থাকে, যখন স্কোর করে থাকে স্কোরটা তখন কি হয়, তাদের সাথে যুক্ত হয়ে থাকে। এটাই হচ্ছিল এখানকার প্রথম যে প্যাসেজটা। তারপরে দেখো দ্বিতীয়ত বলা হচ্ছে আমাদের বিলো ইন আ টেবল উইথ 2 কলামস, অর্থাৎ দুইটা কলাম দ্বারা একটা টেবিল দেওয়া আছে। ইন দ্য লেফট কলাম আর উডস ফ্রম দ্য প্যাসেজ, এটা হচ্ছে প্যাসেজ থেকে নেওয়া হয়েছে, অ্যান্ড বথ দ্য রাইট কলাম আর ডেফিনেশন, এটাতে হচ্ছে মূলত এটার ব্যাখ্যাগুলা বর্ণনা করা হয়েছে। ম্যাচ each word with the correct definition by writing the corresponding letter in the shape provided, অর্থাৎ এখানে কি দেয়া আছে তার মিনিংগুলো আমরা হচ্ছে মূলত খুঁজে বের করব। ড্রিবল মানেটা কি, রেফারি কি, কোয়ার্টার্স কি, ফাউল কি, কার্ডিওভাস্কুলার কি, এই জিনিসগুলো এখান থেকে বুঝে বের করতে হবে। সো আশা করি তোমরা এগুলা একটু সময় নিলে এটা অবশ্যই পারবা। যেমন হচ্ছে রেফারি হচ্ছে কি, আ পারসন হু জাজেস দ্য গেম, কার্ডিওভাস্কুলার হচ্ছে রিলেটিং টু হার্ট এন্ড ব্লাড ভেসেলস, তারপরে ফাউলটা হচ্ছে এখানে ব্রেকিং দ্য রুলস ইন আ গেম, তারপর হচ্ছে কোয়ার্টারটা হচ্ছে 4 পার্টস ইন আ বাস্কেটবল, তারপরে হচ্ছে ড্রিবলটা হচ্ছে টু বাউন্স অর মুভ দ্য বল ওয়াইল রানিং। সো এটা হচ্ছে মূলত এখানকার যে টেবিলের আনসারটা বলে দিয়েছি। তারপরে দেখো হচ্ছে রিড দ্য ফলোইং কনভারসেশন এন্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোস, নিচের যে কনভারসেশনটা সেটা হচ্ছে তোমাদেরকে পড়তে হবে। এই কনভারসেশনটা অনুযায়ী হচ্ছে তোমাদেরকে মূলত নিচের যে অ্যাক্টিভিটি গুলো দেওয়া আছে সেটা আনসার করতে হবে। এটার মার্কস হচ্ছে 5 মার্কস। মূলত এটা হচ্ছে কি নিয়ে, রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। তাহলে দেখো যদি হচ্ছে ক্লাসে প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার আরো অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা নিচের দিকে যে দেখে নিতে পারো যে কিভাবে আনসারটা করতে হবে। তারপরে দেখো হচ্ছে এখানে কোশ্চেনটা হচ্ছে নাও গিভ ইউর অপিনিয়ন হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি, তুমি কি একমত না ভিন্ন মত উইথ দ্য স্টেটমেন্ট, কোন স্টেটমেন্ট, অনলি দ্য ড্রাইভার্স আর রেসপন্সিবল ফর রোড অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্টের জন্য শুধু ড্রাইভাররাই দায়ী, তুমি এটার সাথে একমত কিনা। যদি একমত হও তাহলে তো হচ্ছে তোমাকে সেটা অনুযায়ী আনসার করতে হবে, যদি দ্বিমত পোষণ করে তাহলে সেটার সাথে তোমার আনসারটা করতে হবে, তখন ডিসএগ্রিতে করতে হবে। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো 3 নাম্বারের যে সাজেশনটা সেটা হচ্ছে রিড দ্য ফলোইং টেক্সট, রিড দ্য ফলোইং টেক্সট অন কি নিয়ে, ক্যাম্পাস ভায়োলেন্স, ক্যাম্পাসে যে বিশৃঙ্খলা হয়ে থাকে সেটা নিয়ে হচ্ছে এই আজকের 3 নাম্বার যে প্যাসেজটা। তারপরে হচ্ছে দেখো দেন কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো, তারপরে নিচের যে কাজগুলো বলছে সেটা হচ্ছে কি করতে হবে, তোমাদেরকে অবশ্যই এখানে উল্লেখ করতে হবে। দেখো ক্যাম্পাস ভায়োলেন্স ইজ সিভিয়ার সোশিও পলিটিক্যাল প্রবলেম অফ বাংলাদেশ, ইট ইজ আ কমন অ্যাফেয়ার নাও, violence now take place in any educational institution ranging from high schools to universities, অর্থাৎ এই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে। সো আশা করি তোমরা অবশ্যই ইংলিশ পণ্ডিতের সাথেই থাকবে। তারপরে দেখো হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেবল রাইটিং ইফেক্ট এন্ড প্রিভেন্টিভ মেজার্স ইন রেসপেক্টিভ কলাম, তাহলে এখান থেকে হচ্ছে এইগুলোর উত্তরগুলো করতে হবে। স্টুডেন্ট পলিটিক্স এখানে হচ্ছে এটা কি দেয়া আছে, এটা হচ্ছে কজ দেয়া আছে। তারপরে যে দ্বিতীয়টা সেটা হচ্ছে ইফেক্ট দেয়া আছে, দেন হচ্ছে প্রিভেন্টিভ মেজার। সো প্রিভেন্টিভ মেজারটা কি সেটাও তোমরা অবশ্যই জানবে, আর না বুঝলে হচ্ছে আমার এই বিষয়ে ক্লাস দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। দেখো এখানে হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স, তার এফেক্টটা কি, তারপরে সেটা বন্ধ করতে হলে কি কি করা যেতে পারে তা এখানে দেওয়া হবে। পলিটিক্সের এফেক্টটা কি, তা বন্ধ করতে হলে কি কি করতে হবে,
তারপরে হচ্ছে one always tries to get the upper hand, কেউ একজন হচ্ছে কি করতে চায়, উপরের দিকে উঠতে চায়, তাহলে সেটাকে এটার প্রভাবটা কি, সেটাকে বন্ধ করতে হলে কি করতে হবে? ভায়োলেন্স ইন ক্যাম্পাস, ক্যাম্পাসে যে বিশৃঙ্খলা সেটার এফেক্ট কি, তারপর বন্ধ হলে কি করতে হবে? ক্যাম্পাস ভায়োলেন্স, ক্যাম্পাস ভায়োলেন্স যে বিষয়টা সেটার হচ্ছে এফেক্টটা কি বা প্রভাবটা কি, এবং হচ্ছে তার বন্ধ করতে হলে কি করতে হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। সো তারপরে হচ্ছে আমরা দেখি যে তারপরে কি দেওয়া আছে, অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি। এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটু ডিফিকাল্ট। এটার উপরে আমার বেশ কয়েকটা ক্লাস দেওয়া আছে, কিভাবে মেটাফোর দিতে হয়, সিমিলি দিতে হয়, ইমেজারি করতে হয়। এই বিষয়গুলো আশা করি তোমরা একটু দেখে নিবে যদি না বুঝো। দেখো এখানে হচ্ছে দ্য রুম নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা পোয়েম, সেটা হচ্ছে রুম। দ্য রুম লিখছে হচ্ছে জেসিন্ডা রিড। এখানে উনি বলছে হচ্ছে আ টিনেজার্স রুম ইজ লাইক আ জঙ্গল, দেয়ার ইজ ডার্টি অ্যান্ড ক্লিন ক্লথস ইন all in one bundle. The girls have their makeup all over the dresser, and some say the boys' rooms are way more messier. The rooms are so messy for some of the teens. Their mothers have stopped telling them to clean. If they clean their room, it will be the same because the room will become messy again. A child's room is a fantasy land. Everything in it is played with by their hands. The bed is castle. তারপরে হচ্ছে the floor is a moat, and the dresser will be their very own boat. Their imagination is extremely high with their fluffy stuffed animals that they will in the sky. So এটা হচ্ছে মূলত দ্য রুম কবিতা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, তোমাদের পরীক্ষায় আসার মতো একটা কবিতা এটা। তারপরে এখান থেকে হচ্ছে প্রশ্নের উত্তর করতে হবে। উত্তরগুলো কি কি হতে পারে দেখো। হোয়াট ডাজ দ্য পোয়েম কম্পেয়ার আ টিনেজার্স রুম, টিনেজার রুমের সাথে হচ্ছে পোয়েম কি তুলনা করছে সেটা এখানে উল্লেখ করতে হবে। তারপর হচ্ছে দেখো হোয়াট আর সাম অফ দ্য আইটেমস মেনশনড অ্যাজ বিং স্কেটার্ড ইন দ্য টিনেজার্স রুম, টিনেজার্সের রুমে হচ্ছে কোন বিষয়গুলা স্ক্যাটার বা ছড়িয়ে ছিটিয়ে থাকে। 3 নম্বরটা দেখো হচ্ছে হাউ টু দ্য রুমস অফ টিনেজার্স এন্ড চিলড্রেন ডিফার অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী কোন জিনিসটা রুমের মধ্যে হচ্ছে টিনেজার এবং চিলড্রেনদের মধ্যে পার্থক্য থাকে সেটা হচ্ছে এখানে উল্লেখ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো 4 নাম্বার হোয়াই হ্যাভ মাদার্স স্টপ টেলিং টিনেজার্স টু ক্লিন দেয়ার রুমস অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী মায়েরা কেন তার সন্তানদেরকে বলে থাকে যে তোমরা রুম পরিষ্কার করা বন্ধ করো। তারপরে দেখো অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, কবিতা অনুযায়ী হোয়াট রোল ডু স্টাফড অ্যানিমালস প্লে ইন আ চাইল্ডস রুম, অর্থাৎ কি ধরনের হচ্ছে প্রভাব বিস্তার করে থাকে অ্যানিমেল গুলা এই যে ছোট বাচ্চাদের রুমের মধ্যে। সো আশা করি তোমরা এই বিষয়গুলো আনসার করবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। না হলে অবশ্যই আমার হচ্ছে কি বলা হয় এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করতে একটু ভুলবে না। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে রিড দ্য পোয়েম এগেইন এন্ড আইডেন্টিফাই 3 মেটাফোরস, 1 সিমিলি এন্ড 1 ইমেজারি। এটা তোমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। সিমিলি, ইমেজারি, মেটাফোর নিয়ে অনেকগুলো ক্লাস দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিবে অবশ্যই। তারপরে দেখো রিড দ্য পোয়েম এগেইন, এই কবিতাটা আবার পড়তে হবে। এক্সপ্রেস ইউর ফিলিংস অথবা রাইট দ্য থিম অফ দ্য পোয়েম, এই পোয়েমটার থিমটা কিংবা সামারিটা লিখতে হবে। সো এই বিষয়গুলো সামারি রাইটিং নিয়ে আমার ক্লাসে হচ্ছে আমার এই চ্যানেলে কয়েকটা ক্লাস দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো যদি কারো প্রয়োজন হয়। আর হচ্ছে যে পার্ট সি, সেটা হচ্ছে কি, পার্ট সিটা হচ্ছে রাইটিং পার্ট, সেটা নিয়েও আমি হচ্ছে ভিডিও আপলোড করব। সে পর্যন্ত সকলে ইংলিশ পড়তে সাথে থাকো এবং পরীক্ষার আগের দিন অবশ্যই চ্যানেলে একটু হচ্ছে দেখতে ভুলবে না, তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকতে পারে। সো প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।